বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অধ্যায় 16 পরিমিতি, ঢাকা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে আমরা একটু প্রথমে উদ্দীপকটি দেখে নিই কি লেখা আছে উদ্দীপকে। এখানে আমাদের দুইটি উদ্দীপক রয়েছে। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 27√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। 2 নম্বর উদ্দীপক যেটা আছে, একটি লোহার পাইপের ভেতরে ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ও পাইপের উচ্চতা, আবার এখানে দেখো এগুলো সেন্টিমিটারে আছে, এখানে কিন্তু পাইপের উচ্চতা। এটা সবসময় লক্ষ্য করতে হবে যে প্রত্যেকটি কি একই অনুযায়ী আছে কিনা, আবার ভিন্নতা আছে। দেখো, পাইপের উচ্চতা এখানে 6 মিটার দিয়ে রাখছে, এখানে সেন্টিমিটার, এখানে আবার তাহলে মিটার, তাহলে আমাদের উচ্চতাকে সেন্টিমিটারে নিতে হবে। এবার আসি ক নম্বর প্রশ্ন। আমাদের বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বাহুর দৈর্ঘ্য এবং কোণ থাকলে আমাদের সেই ক্ষেত্রে কি হবে সূত্রটা দেখো। বাহু এবং কোণের সম্পর্ক হলে, যেহেতু বাহু এবং কোণ সূত্র কোন সূত্রতে আছে, দেখো হাফ এ বি, বাহু দুটা বাহু হাফ এ বি সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্র দিয়ে কিন্তু ক নাম্বার প্রশ্নের সমাধানটি হবে হাফ এ বি সাইন থিটা। অন্তর্ভুক্ত কোণ কথাটি যদি থাকে এবং দুইটা বাহুর দৈর্ঘ্যের কথা, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা এ সমান 18 মিটার ধরবো, আর একটা বি সমান আমরা 16 মিটার ধরবো, এবং অন্তর্ভুক্ত কোণ আমরা থিটা সমান লিখবো 30 ডিগ্রি। এখানে থিটার জায়গা 30 ডিগ্রি বসে দিলে হবে। এবার আসি খ নাম্বার প্রশ্ন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের 1 নম্বর উদ্দীপককে, তারপরে গ নাম্বারটা ধরছে আমাদের 2 নম্বর উদ্দীপককে। কিন্তু এগুলো আমরা তোমাদের কিন্তু আগে এগুলো করানো হয়েছে। এখন আমাদের যেহেতু সৃজনশীল আকারে আছে, আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করেছি, যার কারণে আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো সমাধান দেখব। তাহলে প্রথমে আসি ক নাম্বারে আমরা তাহলে দেখো আমাদের বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরবো প্রথমে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজ, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, ধরি বাহুর দৈর্ঘ্য বা দেওয়া আছে আমরা লিখতে পারি, দেওয়া আছে লিখলেও হবে। আমরা দেওয়া আছে যদি লিখি, দেওয়া আছে ত্রিভুজের দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান হচ্ছে কত মিটার, 18 মিটার, বি সমান দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 18 মিটার, বি সমান কত, বি সমান হচ্ছে 16 মিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে থিটা সমান। এখন আমরা কি জানি, আমরা জানি অতএব ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন লিখবো। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি কি সাইন থিটা। যেহেতু ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই বর্গ কি হবে, বর্গ কথাটি আসবে, তার সাথে মিটার হবে, ক্ষেত্রফলে বর্গ আসবে। এখন আসি হাফ গুণন কত, 18 গুণন কত, দেখো 18 গুণন হচ্ছে 16, আর সাইন কত, সাইন 30 ডিগ্রি। আমাদের থিটার মান কিন্তু সাইন 30 ডিগ্রি, আমি এখানে ডট দিলাম। এখন 2 দিয়ে 18কে ভাগ করলে 9 হয়, 9 গুণন 16, 2 দিয়ে 18 ভাগ করে নিলাম, 9 গুণন 16 গুণন আমাদের সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, 1/2 হাফ, তাহলে বর্গ মিটার। এখন আসি, আমরা যদি আবারও 2 দিয়ে 16 ভাগ করি তাহলে 8 হয়, 8 নং 72। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 2 দিয়ে 16 ভাগ করলে 8 হয়, 8 দিয়ে 9 গুণ করলে আমাদের 72 বর্গ মিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এটা আমাদের তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধান। উত্তরটি লিখে দিলাম আমাদের ক্ষেত্রফলকে। তাহলে এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা যদি করতে চাই, তাহলে এখন এখানে কি কি তত্ত্ব আছে সেটা একটু দেখে নিই। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 27√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম অবস্থায় সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই সমান, তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাকে আমরা কি ত্রিভুজ বলবো, তাহলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে ধরে নিলাম এটা একটা আমাদের সমান,
এটা সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথম অবস্থায় দেখো এখানে কিন্তু পরে 3 মিটার বৃদ্ধি পাবে। তাহলে প্রথম অবস্থায় যদি এটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটাও কিন্তু এ হবে, তাহলে এটাও এ হবে, 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু এ হবে। যেহেতু এখন 3 মিটার বৃদ্ধি পাবে, তাহলে অবশ্যই ত্রিভুজটা কিন্তু বাড়বে। দেখো অবশ্যই ত্রিভুজটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ধরে নিলাম, তাহলে দেখো বৃদ্ধি পাওয়ার পর সমবাহু ত্রিভুজের কি বৃদ্ধি পাওয়ার পর আমাদের যে 3 মিটার করে বৃদ্ধি পাবে, সেটা দেখো আমাদের এরকম তাহলে চিত্রটা হবে। বৃদ্ধি পাওয়ার পর এটা কত মিটার বৃদ্ধি পেলো? 3 মিটার করে। তাহলে প্রত্যেকটা সাইডে কিন্তু 3 মিটার করে বাড়বে, অর্থাৎ এর সাথে 3 করে যোগ হবে। তাহলে প্রত্যেকটির সাথে 3 মিটার করে বাড়বে। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রথম অবস্থায় এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা আমরা বাইরে দিচ্ছি এই 3গুলো, তাহলে এখানে 3, এখানে 3, এখানে 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সমবাহু ত্রিভুজের প্রথম অবস্থায় ক্ষেত্রফল কি হবে? তাহলে সমবাহু ত্রিভুজের তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা তাহলে ধরে নিব আগে। প্রথমে লিখবো আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান, এখানে আসলে দেখবো সমবাহু ত্রিভুজের এগুলো মিটারে আছে, তাহলে মিটারে লিখবো বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার। তাহলে যদি বাহুর দৈর্ঘ্য এ মিটার হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে √3/4 গুণন বাহু স্কয়ার, বা বাহুকে আমরা যেহেতু বাহু স্কয়ার, বাহু লেখে তার উপর স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে বাহু মানে কি আমরা এ ধরছি, তাহলে √3/4 a স্কয়ার হবে। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 a স্কয়ার। কি হবে? ক্ষেত্রফল অবশ্যই বর্গ মিটার হবে। তাহলে আমরা লিখলাম বর্গ মিটার, এককও লিখতে হবে, বর্গ মিটার আমরা লিখলাম। এবার আসি, যেহেতু এখন কথা হলো যে ভালো করে একটু আমরা যদি বুঝে নিই, দেখো এটা কিন্তু আমরা ক্ষেত্রফল পেলাম প্রথম অবস্থায়। এখন পরের কি, পরে যদি বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ে, তাহলে কিন্তু ক্ষেত্রফলও বাড়বে। অবশ্যই বাহুর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তবে কতটুকু বৃদ্ধি পাবে? যেমন আমাদের যদি 27 থাকে, ধরে নিলাম আমি প্রথম অবস্থায় ক্ষেত্রফল 3 ছিল, পরবর্তীতে যায় ক্ষেত্রফল হলো 35 হলো, তাহলে কত হলো পরবর্তীতে? তাহলে 35 হলো। বৃদ্ধি পেল কত? তাহলে হচ্ছে 5। এখন প্রশ্নে বৃদ্ধি পেল কত? তাহলে 30 ছিল 35 হলো। তাহলে এখন আমাদের যদি বলে যে ক্ষেত্রফল 5 মিটার বাড়ছে, তাহলে আমরা কি 5 মিটার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই 5টা কিভাবে পেতে পারি? দেখো আমরা তখন কি করব, 35 বিয়োগ 30, প্রথম অবস্থায় ক্ষেত্রফল, এটা প্রথম ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রফল। এখন প্রশ্নে লেখা আছে যে এটা বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধি বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। ক্ষেত্রফল বলে প্রথম আমাদের যেহেতু প্রথমে কিন্তু আসলে কোন সংখ্যা দেয় নয়, আমি একটু সংখ্যা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে কিন্তু 30, তারপরে কত 35, তাহলে এটা প্রথম অবস্থায় ক্ষেত্রফল, এটা দ্বিতীয় অবস্থায় ক্ষেত্রফল। এখন প্রশ্নে বলা হচ্ছে যে 5 মিটার বৃদ্ধি পেল, তাহলে কত মিটার বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল? আমরা দেখতে পাচ্ছি 5 মিটার। তাহলে এই 5টা বের করব কিভাবে? তাহলে 35 বিয়োগ, অর্থাৎ দ্বিতীয় যেটা বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল থেকে আমরা যদি আগের ক্ষেত্রফল বিয়োগ করি, সমান সমান কিন্তু 5ই হবে। দেখো 35 বিয়োগ 30 করলে কত হয়? 5 হয়। তাহলে বাম সাইডেও 5 হচ্ছে, ডানেও 5, তাহলে সমান দিয়ে লেখা যাচ্ছে। এখন কথা হলো যে আমাদের প্রথম অবস্থায় ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, পরবর্তীতে ক্ষেত্রফল যেটা হবে সেটা বলছে যে এর ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে কি আমাদের পরবর্তী ক্ষেত্রফল থেকে পূর্বের আগের যে ক্ষেত্রফল সেটা যদি বিয়োগ করি, সমান সমান আমরা 27√3 বর্গমিটার লিখতে পারবো। এই কারণে তোমাদেরকে একটু সংখ্যা দিয়ে বুঝে দিলাম যে বৃদ্ধি পাওয়ার থেকে যদি আগের ক্ষেত্রফল যদি বিয়োগ করা হয়, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে যদি তার আগের ক্ষেত্রফলটা বিয়োগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু বের হবে আমাদের। তাহলে সেই কাজটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদেরকে সংখ্যা দিয়ে একটু বুঝে দিলাম। এখন আসি আমরা, দেখো আমরা লিখবো 3 মিটার বৃদ্ধি পাওয়ার পরে বাহুর দৈর্ঘ্য হবে 3 মিটার। আমরা লিখেছি কত মিটার বৃদ্ধি পাচ্ছে? 3 মিটার। 3 মিটার বৃদ্ধি, 3 মিটার বৃদ্ধি পাওয়ার পর, 3 মিটার বৃদ্ধি পাওয়ার পর বা বাড়ার বৃদ্ধি পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য হবে কি? বাহুর দৈর্ঘ্য হবে কত? দেখো আগে ছিল এ, বাড়ছে হচ্ছে তাহলে কি যোগ 3, তাহলে কি এ যোগ কত 3, এইটুকু বৃদ্ধি পাবে। যেহেতু বৃদ্ধি পারলো আমাদের কত
তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, এটাই তো আমাদের বাহুর দৈর্ঘ্য। পরবর্তীতে বাহুর দৈর্ঘ্য আমরা তাহলে পেলাম কত, বলে তাহলে a+3 পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 3 যোগ হওয়ার কারণে আমাদের a+3 হলো মিটার। এখন ক্ষেত্রফল কি হবে, আমাদের বাহু স্কয়ার হবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা এই ক্ষেত্রে লিখলে হবে, এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের লিখবো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি, এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 হবে। বাহু হচ্ছে এবার আমাদের a+3, তাহলে a+3 ব্র্যাকেটের বাইরে স্কয়ার হবে। আমাদের ক্ষেত্রফল হলে কি হবে, বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমাদের হচ্ছে কি বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের আগের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সমান সমান দিয়ে 27√3টা লেখা যাবে। যেখানে আমি কিন্তু এখানে তোমাদেরকে বুঝে দিলাম যে 35 থেকে 30 বাদ দিলে কিন্তু যেটুকু বৃদ্ধি পায় সেটা কিন্তু হয়। তাহলে এখন আমরা শর্তমতে লিখতে পারি, শর্তমতে √3/4 কি a+3 হোল স্কয়ার। আবার যদি কিন্তু হ্রাস পায় সেক্ষেত্রে কিন্তু আমরা করেছি, তখন কি হ্রাস পাইলে কিন্তু প্রথম অবস্থাটাই বড় হবে, পরে যেহেতু হ্রাস পাইলে কমে যায় সেই ক্ষেত্রে পরেরটা ছোট হবে। তাহলে বড়টার থেকে ছোটটা সবসময় বিয়োগ করলে কিন্তু আমাদের কতটুকুর বৃদ্ধি পাইছে সেটা কিন্তু শর্তমতে আমরা সমান দিয়ে লিখতে পারবো। এখন আসি সমান সমান কত, দেখো √3/4 a স্কয়ার সমান সমান কত আমাদের 27√3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শর্তমতে এটা লিখতে পারবো। এখন আসি আমাদের দেখো এর ভিতরে √3/4 আছে, এই পদের মধ্যেও দুইটা পদ, এখানে একটা পদ এখানে একটা পদ, এই দুইটা পদের মধ্যে কিন্তু √3/4 কমন আছে। আমরা তাহলে √3/4 কে কমন নিব। তাহলে √3/4 কমন নিলে কি হয়, সেকেন্ড ব্র্যাকেট একটু দিব, কারণ এখানে স্কয়ারটা ছাড়া পড়ছে আমাদেরকে। দেখো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ারটা দিছিলাম না। এখন তাহলে এখান থেকে √3/4 চলে গেলে কি থাকবে, a+3 হোল স্কয়ার থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে চলে গেলে মাইনাস কি থাকবে, a স্কয়ার হবে। সেকেন্ড ব্র্যাকেট সমান সমান কত, 27√3। এখন আসি আমাদের √3/4 কে যদি অপোজিট পাশে পার করে দিই, √3টা উপরে গুণ অবস্থা আছে তাহলে ভাগ হবে, নিচে যাবে, এই 4টা কি আছে ভাগ আছে তাহলে ওটার সাথে গুণ হবে। এখন আমরা তাহলে কি থাকে দেখো তো, a+3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 27 কত, 27-এর সাথে √3, 27√3 গুণন কত 4 হবে, আবার নিচে কত হবে, √3 হবে। এটা নিচে উপরে আছে নিচে যাবে, আর গুণ আছে ভাগ হবে, আর নিচে থাকলে অর্থাৎ ভাগ আছে গুণ হবে। এখন আমরা এইটি বর্গের সূত্র আছে, এই বর্গের সূত্রটা ভেঙে দেবো। এখানে কিন্তু √3 আর √3 কেটে যাবে, তাহলে 27 গুণন আমাদের 4 গুণ করলে কত হয় সেটা এখন আমাদের লিখতে হবে। এখন আসি বর্গের সূত্রটা ভেঙে দিই, তাহলে কি হবে, প্রথমে এর উপরে স্কয়ার হবে, তারপরে +2 × a × 3 হবে, তারপরে আবার 3-র উপরে কি হবে, স্কয়ার হবে, মাইনাস a স্কয়ার হবে সমান সমান, এখানে আমরা √3 কেটে যায়, থাকে হচ্ছে 27 গুণন 4। 27 গুণন 4 দিলে কত হয়, 27 3 27 81, 4 27 দেখে নিই একটু, 27 গুণন 4 আমাদের 27 গুণন 4 দিলে 108 হয় এখানে আমাদের, অর্থাৎ এটা দ্বারা গুণ করে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাও হবে 100 কত হচ্ছে, 108 হচ্ছে। এখন আসি আমরা এখানে দেখো কি পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমরা a স্কয়ার প্লাস 3 দুগুণ কত 6, এখানে হচ্ছে 3 3 কত 9 বিয়োগ a স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সমান সমান 108, এখানে a স্কয়ার ধনাত্মক a স্কয়ার ঋণাত্মক a স্কয়ার কেটে যাবে, এই 9টা বিয়োগ হবে যায়, এবার 6 দ্বারা আবার ভাগও করতে হবে। তাহলে এখন আমরা এখানে হিসাব করে পাচ্ছি a স্কয়ার কেটে যাওয়ার পর কি থাকে, বলে 6a থাকে প্লাস 9 থাকে সমান সমান কত, 108 থাকে, আমরা লিখলাম। এখন আসি দেখো 6a কে রাখে আমরা যদি 9 কে পার করে দিই তাহলে 108 বিয়োগ কত 9, তাহলে এখানে হচ্ছে 6a সমান সমান কত হয়, 99 হয়, 9 বিয়োগ করলে 99 হয়। তাহলে এখন আসি a কে রেখে যদি আমরা 6 কে পার করে দিই তাহলে 99 ভাগ 6 হবে, 6 দিয়ে এখন 99 কে ভাগ করলে কত হয় একটু দেখে নিই আমরা। তাহলে অতএব a সমান সমান আমাদের যদি দেখি 3 দ্বারা ভাগ করলে দেখো 3 দ্বারা করলে নিচে হয় 2, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 3 কে 9, 3 33, 3 33 99, তাহলে 33 ভাগ 2 এটা কিন্তু আমাদের আসলো কার মান, আমাদের এর মান আসলো। এখন আসি আমাদের বের করতে হবে কি, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা, আমাদের দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এখানে যদি আমরা এর মানটা বসে দিই তাহলে আমাদের কিন্তু ক্ষেত্রফলটা বের হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখন এখানে একটু দেখো তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই সাইডে একটু লিখে দিলাম, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
বা এখানে আমি লিখেছি অতএব অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 কি a স্কয়ার। এর মানটা আমাদের কত বের হলো দেখো 33/2 বের হচ্ছে। তাহলে আমরা এখানে বসে দেব। এখানে কি লেখা যায় বর্গ কি হয় বর্গ মিটার, বর্গমিটার। এখন আসি মানটা বসে দিলে কত √3/4 গুণন এর মানটা কত আমাদের দেখো 33/2 33/2 তারই উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করলে কত হয় এখানে বর্গমিটার লিখলাম। এখন আসি আমরা একটু দেখে নিই দেখো 33 এর ওপর স্কোয়ার করলে 33 এর ওপর স্কোয়ার মানে 33 গুণন 33 আমাদের আসে হচ্ছে ওপরে, আর নিচে দেখো এখানে 2 এর উপর স্কোয়ার ধরলে 4 আর নিচে 4 4 গুণ করলে হয় 16। এখানে √3 আর গুণন এখানে 33 উপর স্কোয়ার করলে 1098 1089 আছে। ক্যালকুলেটার একটু দেখতে সমস্যা একটু আলো কম আছে ক্যালকুলেটারে একটু, তোমরা একটু সঠিকভাবে ক্যালকুলেশন একটু অনেক সময় ভুল হতেও পারে, তোমরা একটু সঠিক করে নিবা। এখন আসি তাহলে 1089 এর সাথে √3টা গুণ হবে, তাকে আবার আমরা 16 দ্বারা ভাগ করব, অর্থাৎ এখানে কিন্তু 4 হয়েছিল সেটা দ্বারা কিন্তু গুণ করছি। এখন আসি আমাদের কত আসে একটু 1098 1089 গুণন √3 ইকুয়াল দিলাম ভাগ দিলাম আবার হচ্ছে 16। এটা আমাদের তাহলে কত 117.88 117.887 বর্গ মিটার। তাহলে এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার, অর্থাৎ আমরা কিন্তু এই উত্তরগুলোতে প্রায় লিখবো, দশমিকের উত্তরেতে আমরা প্রায় লিখবো। অ্যান্সারটা আমরা তাহলে খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার কিন্তু আমরা দেখবো হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখানে একটা পাইপটা অঙ্কনের জন্য চেষ্টা করলাম। দেখো এখানে লোহার পাইপের কথা কিন্তু বলা হয়েছে। আমি এখানে একটা লোহার পাইপটা তোমাদেরকে একটু দাগানোর বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখো এটা একটা কি লোহার পাইপ, এখানে কিন্তু ভেতরের এটা কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে লোহার পাইপের যে ভেতরের যে এটা হচ্ছে পুরুত্ব, এটা কিন্তু আমাদের পুরুত্ব, আর ভেতরে কিন্তু কি এইটুকু ফাঁপা জায়গা আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখে নাও। এখন আসি আমাদের যে কথাটি বলা আছে, দেখো এখানে বলা আছে একটি লোহার পাইপের ভেতরে ও বাইরের ব্যাসার্ধ, ভেতরের থেকে ভালো করে শোনো, আমরা যদি দেখি তাহলে ব্যাসার্ধ আমরা এখানে কিন্তু দুই ধরনের ব্যাসার্ধ আছে, ভেতরের ব্যাসার্ধ পাইপের এখন একটা কিন্তু মূল তোমাদের একটা মূল আছে, তাহলে এটা হচ্ছে আমরা ধরতে পারি মূল, তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে তাহলে আমাদের ভেতরের ব্যাসার্ধ, পাইপের ভেতরের ব্যাসার্ধ। আর এই যে বাইরের যে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা বাইর থেকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে আমাদের বাইরের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমাদের ভেতরের ব্যাসার্ধ। আমি দুই দিকে দেখে দিচ্ছি, এইটুকু হচ্ছে আমাদের ভেতরের ব্যাসার্ধ, আর এখান থেকে হচ্ছে পাইপের হচ্ছে বাইরের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন যদি দেখি তাহলে বাইরের ব্যাসার্ধ আমরা এটা না হয় একটা বাইরের ব্যাসার্ধ ভেতর থেকে একবারে বাইর পর্যন্ত যে পাইপ সেটার ব্যাসার্ধ, আর ভেতরে যেটা আমি তাহলে এটাতে একটু তোমাদেরকে ভেতরেরটা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ওই ভেতরের ব্যাসার্ধ। তাহলে আমরা গ নম্বর প্রশ্নে এখন সমাধান করব। তাহলে দেখো গ নম্বর প্রশ্নে আমরা যদি লিখি, দেখো 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, তাহলে লোহার পাইপের ভেতরের ব্যাসার্ধকে আমরা ধরতে পারি হচ্ছে R1 এবং বাইরের পাইপের ব্যাসার্ধকে আমরা R2 ধরবো, বড় বা ছোট হাতের R ধরতে পারো, আর একটা বড় হাতের Rও ধরতে পারো তোমরা। তাই আমি একটা R1 আর একটা R2 ধরলাম। তাহলে লোহার পাইপের ভেতরের ব্যাসার্ধ R1, ভেতরের ব্যাসার্ধ R1 সমান কত 4 সেন্টিমিটার আমি লিখলাম, এবং লোহার পাইপের
লোহার পাইপের বাইরের 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 ব্যাসার্ধ R2 সমান হচ্ছে 6 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার বললে হলো। এখন আসি আমাদের পাইপের উচ্চতাকে আমরা কি ধরবো? পাইপের উচ্চতাকে আমরা ধরবো হচ্ছে হাই, যেটা উচ্চতা এইচ সমান আমরা 6 মিটার যেহেতু আছে, তাহলে ওই মিটারকে আমাদের আবার কিন্তু সেন্টিমিটার করতে হবে। যেহেতু মিটার অর্থাৎ বাম সাইডে আছে, সেন্টিমিটারটা ডানে আছে, তাহলে বাম থেকে ডানে যদি যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে গুণ করতে হয়। তাহলে কতটুকু? মিটার থেকে সেন্টিমিটারের দূরত্ব হচ্ছে 3টা ঘর, অর্থাৎ একটা 1 লিখে 2টা 0, অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে। এবং আমরা লিখেছি কি লোহার পাইপের উচ্চতা যেটা দেওয়া আছে, লোহার পাইপের উচ্চতা লোহার পাইপের উচ্চতা এই সমান আমরা যদি বলি তাহলে কত? 6 মিটার। কিন্তু আমাদের তো এই 2টা সেন্টিমিটার আছে, এটা আবার মিটারে কেন থাকবে? তাহলে আমরা কি করব? 6 কে 100 দ্বারা গুণ করে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে সেন্টিমিটার হলো আমাদের কত? 600 সেন্টিমিটার। এখন আমাদের দেখো লোহার পাইপের, এখন আসি আমরা দেখো লোহার পাইপের ভেতরের আয়তন বের করে নিব, লোহার পাইপের বাইরের আয়তন বের করে নিব। এই বাইরের আয়তন থেকে যদি আমরা ভেতরের আয়তনকে বিয়োগ করি তাহলে কিন্তু লোহার আয়তনটা, অর্থাৎ লোহা পাইপে কতটুকু লোহা আছে সেই লোহার আয়তনটা আমরা কিন্তু পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমাদের যেহেতু লোহার পাইপের ভেতরের ব্যাসার্ধ R1 ধরে নিছি, তাহলে লোহার পাইপের ভেতরের আয়তনটা আমরা কি হবে? অথবা এখন আমরা লিখব লোহার পাইপের ভেতরের আয়তন। লোহার পাইপের ভিতরের আয়তন, আমরা প্রথমে ভেতরেরটা তারপরে বাইরেরটা। ভেতরের আয়তন কি হয়? আয়তন। এখন এই পাইপের আয়তন ভালো করে শোনো, পাইপের আয়তন মানে কি? 3টা মাত্রার গুণ করলে কিন্তু আমরা 3টা মাত্রা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আয়তন হয়। অর্থাৎ কি 3টা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ আর একটা উচ্চতা, অর্থাৎ 3টা যদি আমরা মাত্রা গুণ করি তাহলে কিন্তু আয়তন হয়। কিন্তু এটা তো পাইপ, তাহলে এটা তো বক্রাকার, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ তো নাই। বলে দৈর্ঘ্য প্রস্থ না থাকলে কি হবে? আমরা যদি এর পাইপের ক্ষেত্রফল কি জানি, একটা পাইপের বৃত্তের ক্ষেত্রফল, একটা তো বৃত্তাকার অংশ আছে নিচে, 2টা কিন্তু বৃত্তাকার অংশ আছে, এখানে একটা পাই আর স্কয়ার আছে, এখানে কিন্তু একটা পাই আর স্কয়ার আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পাই আর স্কয়ার মানে কি? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের মধ্যে কি থাকে আমরা জানি? দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তাহলে এর সাথে যদি আমরা হাইটা গুণ করি, অর্থাৎ উচ্চতা যদি গুণ করি তাহলে কিন্তু আয়তন হবে। তাহলে এর ভিতরে কি আছে? যেহেতু এটা বৃত্তাকার অংশ, একটা বৃত্তাকার পাইপ, তাহলে এর ক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ পাওয়া যাবে না, কিন্তু উচ্চতা তো আমাদের আছে, এইচ তো আছে, আমাদের হাই আছে, উচ্চতা তো আছে। কিন্তু এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ কার মধ্যে পাওয়া যাচ্ছে? কিন্তু পাই আর স্কয়ারের মধ্যে। তাহলে কি আছে? দৈর্ঘ্য প্রস্থের গুণফল আছে ক্ষেত্রফলের মধ্যে, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তাহলে তারই সাথে আমরা যদি হাইটা গুণ করে দিই তাহলে কিন্তু আয়তন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লোহার পাইপের ভেতরের আয়তন কি হবে? পাই, যেহেতু ভেতরেরটা সেহেতু R1 ধরেছি, তাহলে R1 স্কয়ার এইচ ঘন সেমি। আমরা তাহলে এখন ঘন সেমি লিখলাম। এখন দেখো পায়ের মান কিন্তু নির্দিষ্ট, তাহলে 3.1416 গুণন R1 এর মান কত? আমরা দেখো 4, তারই উপরে কি হবে? স্কয়ার হবে, স্কয়ার দিলাম, গুণন এইচ এর মান কত? আমাদের 600, আমরা লিখলাম ঘন সেমি আমরা লিখলাম। এখন আসি দেখো এখানে, তাহলে আমরা গুণ করলে কত হয়? 16 গুণন 600 গুণন 3.1416, আমরা সবগুলো এখন গুণ করবো। 4 স্কয়ার মানে কি? 16 ধরে নিব, তার সাথে 600 আমরা গুণ করব। তাহলে 600 গুণন কত? 16 গুণন হচ্ছে 3.1416 গুণ করলে আমাদের আসে হচ্ছে 30159 30159.36 ঘন সেমি, এত ঘন সেমি। এখন আসি আমরা কিন্তু এটা ভেতরের আয়তনটা পেলাম। এবার আমরা লোহার পাইপের বাইরের আয়তনটা বের করে নিব। তাহলে লোহার পাইপের, আবার এখানে লিখলাম, দরকার আবার লিখলাম একটু, আবার লোহার পাইপের বাইরের আয়তন কি হবে? দেখো তো আমাদের পাই R2, কিন্তু বাইরের যে ব্যাসার্ধ সেটা R2 ধরা আছে, তাহলে পাই হবে R2 স্কয়ার হবে, এইচ হবে ঘন সেমি।
ঘন সেমি। এখন পায়ের মান কিন্তু নির্দিষ্ট 3.1416 গুণন এখানে R2 মান হচ্ছে 6 ওপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম গুণন এইচ এর মান হচ্ছে 600, তাহলে ঘন সেমি। এখন আমরা এগুলো গুণ করে আমরা কিন্তু তাহলে দেখে নিই, মানটা বের করে নিই। 3.14 3.1416 3.1416 গুণন হচ্ছে 36, এখানে 6 উপর স্কোয়ার ধরলে 36 হবে, তাহলে 36 গুণন আমাদের হচ্ছে 600, তাহলে সেই ক্ষেত্রে আছে 6 7 6 7 8 5 8 8 5 8.56 ঘন সেমি। এখন আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন বারবারই বলছি যে লোহার পাইপের বাইরের আয়তন থেকে যদি আমরা ভেতরের আয়তনটা বাদ দিই, এই ভেতরেটা বাদ দিই, তাহলে কতটুকু লোহা আছে ওই পাইপের ভেতরে, তাহলে কিন্তু আমরা লোহার আয়তনটা পেয়ে যাব। অতএব আমরা লিখব পাইপে লোহার আয়তন, অতএব পাইপে লোহার আয়তন সমান সমান আমাদের এই ঘন সেন্টিমিটার থেকে অর্থাৎ বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বিয়োগ করতে হবে। তাহলে 6 7 8 5 8.56 বিয়োগ 30159.36 ঘন সেন্টিমিটার, এটাই কিন্তু আমাদের পাইপের কি হবে, পাইপের লোহার আয়তন হবে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে 6 7 বিয়োগ আমরা দিলাম হচ্ছে 30 30159 বিয়োগ 36.36 দিলে আমাদের আসে হচ্ছে 3 7 37 তারপরে হচ্ছে 6 9 আরেকটা 9 আছে 0.2। প্রিয় শিক্ষার্থীরা একটু ক্যালকুলেটরে আলোর স্বল্পতা আছে, দেখা যায় না, একটু তোমরা একটু ক্যালকুলেশনটা একটু অনেক সময় ভুলও হতে পারে একটু। তাহলে আমরা ঘন সেন্টিমিটার লিখলাম, এটা হচ্ছে পাইপের লোহার আয়তন। এখন আসি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আবার দেশে 7 গ্রাম। এখানে কিন্তু পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু আয়তনে আসি। এখন আয়তন থেকে আমাদের কোথায় যেতে হবে, গ্রাম বা কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে এখন আসি আমরা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, আমাদের লোহার পাইপে কত ঘন সেন্টিমিটার আছে, এত ঘন সেন্টিমিটার কিন্তু লোহার আয়তন আছে। তাহলে 1 ঘন সেন্টিমিটার যদি 7.2 হয়, এত ঘন সেন্টিমিটার অবশ্যই বেশি হবে। তাহলে এখন আমাদের গুণ করতে হবে, এটার সাথে গুণ করে যা হবে সেটা গ্রামে চলে যাবে। তারপর ওই গ্রামকে আমরা আবার 1000 দ্বারা ভাগ করবো যখন, তখন আমরা আবার কেজিতে চলে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের লিখতে হবে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে অতএব আমাদের কত গ্রাম, তাহলে 3 7 6 9 9.2 ঘন সেমি লোহার ওজন আমরা যদি লিখি, অবশ্যই গুণ করতে হবে। তাহলে 3 7 6 9 9.2 গুণন 7.2, তাহলে এটা আমাদের কি হলো, গ্রাম হয়ে গেল। এই গ্রামকে আমরা আবার গুণ করে যা হবে সেটাকে আমরা আবার কেজিতে নিয়ে যাব। এখন আসি আমাদের এখানে 3 7 6 9 9.2 গুণন আমরা দিচ্ছি হচ্ছে 7.2, তাহলে আসে আমাদের 2 7 4 2 7 4 2 7 1 4 2 7 2 7 1 4 2 7 1 4 3 3 4.34 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু আমাদের গ্রামে আসলো, এখন আমরা এখানে কেজিতে নিয়ে যাব। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের কেজি হয়ে যাবে, কিলোগ্রাম বা কেজি হবে। তাহলে 2 7 1 4 3 4.24 ভাগ হচ্ছে আমাদের ভাগ দিব আমাদের 271, তাহলে 200 কত 71.434 কেজি। প্রিয় শিক্ষার্থীরা
এত কেজি হবে আমাদের উত্তর। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে অন্য আরেকটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবে। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তাহলে সবার আগেই তোমাদের কাছে ক্লাসগুলো চলে যাবে। আর প্রিয় শিক্ষার্থীরা যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যে কোনো অঙ্কের সমস্যার যদি পড়ে যাও তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। সেই কমেন্টগুলো দেখে তোমাদের সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।